কার্যক্ষমতা শক্তির চ্যাপ্টারে শেষ ভিডিও। এরপরে শুধু অঙ্ক আর অনুশীলনী আমরা করব। আচ্ছা, শক্তি যা আমরা পড়ে এলাম, এরপরে এই অংশের একটা গুরুত্বপূর্ণ বিষয় যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। সংরক্ষিত থাকে মানে যেটা বাড়েও না কমেও না, মোটে টুকরা একই থাকে। যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি মানে কি? যদি কোনো বস্তু শুধুমাত্র অভিকর্ষের অধীনে গতিশীল হয়, অভিকর্ষ বল বাদ দিয়ে অন্য কোনো বল তাকে বাইরে থেকে আর প্রয়োগ করা হচ্ছে না, এমতো অবস্থায় তার গতিপথে প্রত্যেকটা বিন্দুর ক্ষেত্রে কি হবে? স্থিতিশক্তি পাল্টাতে পারে, গতিশক্তি পাল্টাতে পারে, কিন্তু যে যোগফলকে যান্ত্রিক শক্তি বলে সেটা কখনো পাল্টাবে। এই নীতিটাকে বলে যান্ত্রিক শক্তি সংরক্ষণ নীতি। মানে কি? অভিকর্ষের অধীনে গতিশীল বস্তুর যান্ত্রিক শক্তি সর্বদা ধ্রুবক থাকে, এটাকেই বলে ওই নীতিটা। আর মানেটা কি বললাম? যে যদি অভিকর্ষের বল বাদ দিয়ে অন্য কোনো বল না ক্রিয়া করে, গতিপথের প্রত্যেকটা বিন্দুতে গতিশক্তি পাল্টাবে, স্থিতিশক্তি পাল্টাবে, কিন্তু মোট এদের যোগফল তথা যান্ত্রিক শক্তির কোনো পরিবর্তন হবে না। তো আমরা দেখা যাক এটাকে যদি প্রমাণ করতে চাই কিভাবে করবো। এটা 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন হিসেবে আসে। এইখানে শেষ হয়েছে প্রশ্নটা এই পর্যন্ত। গাণিতিক আকারে আবারও বলছি, যেগুলো আমি পাশাপাশি করেছি এগুলো সব নিচে নিচে লাইনে হবে, আমার জায়গা কম লাগাবার জন্য আমি এটা করেছি। তো কিভাবে লেখাটা হবে আমি এগুলো লিখে দিয়েছি, ঠিক এরকম ভাবে লিখবে, অথবা বইয়ের মতো লিখতে পারো, বোঝার সুবিধার জন্য পুরো লিখিয়ে দেওয়া আছে। এম ভরের একটি বস্তু কণাকে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় তুলে নিয়ে গিয়ে রাখা হলো। তার মানে এখানে মাটির ওপর এই এম ভরের বস্তুটা ছিল, একে তুলে নিয়ে গিয়ে এইচ উচ্চতায় এ বিন্দুতে রাখা হয়েছে। এবার আমি ওকে ওখান থেকে ছেড়ে দিয়েছি। যখন ছেড়ে দিচ্ছি তখন শুরুতে ওর বেগ 0, শুধু অভিকর্ষজ ত্বরণের অধীনে ওটা নামবে। নামার মাঝপথে আমি ধরে নিয়েছি, কল্পনা করেছি, বি বিন্দুতে যখন ক্রস করছে বি বিন্দুকে, অর্থাৎ ও কতটা পদ নেমেছে? x পদ, তখন ওর বেগ বেড়ে হয়ে গেছে কত? v1। এবং ঠিক মাটিতে পড়ার আগে এই কথাটা বলতেই হবে, কারণ মাটিতে পড়ে গেলে তো থেমে যায়। আসলে সি বিন্দু যেটা ওটাই মাটি, সূক্ষ্ম একটা পার্থক্য আছে। মাটি আর সি প্রায় এক, পুরোটাই অভিন্ন, সামান্য একটা কথা বলাটা মানে টেকনিক্যাল পার্থক্যের কারণে এটা বলে রাখা হয়েছে। মাটিতে পড়ার ঠিক আগের মুহূর্তে ওর বেগটা কত? v2। আর বি থেকে সি এর দূরত্বটা কত? h-x, কারণ হচ্ছে এ থেকে সি এর হাইট হচ্ছে h। এই কথাগুলো এখানে বলা আছে। এবার আমরা দেখি এতে গতিশক্তি, ইংলিশে বলে কাইনেটিক এনার্জি, শর্টকাটে কে ডট ই ডট লেখা যেতে পারে, সেটা 0। কেন? ওর বেগ নেই এ বিন্দুতে, তাই গতিশক্তি 0। আর অভিকর্ষীয় স্থিতিশক্তি কত? mgh। কেন? ও মাটি থেকে কত উঁচুতে আছে এ বিন্দুতে? h, আমরা আগের ভিডিওতে শিখেছি। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হবে? আমি এখানে মোট কথাটুকুই লিখতে পেরেছি, মোট যান্ত্রিক শক্তি কতটা লিখবে জায়গার জন্য লেখা হবে। গতিশক্তি যুক্ত স্থিতিশক্তি মানে mgh, অর্থাৎ এ বিন্দুতে মোট যান্ত্রিক শক্তি mgh। আসে যাক বি বিন্দুর ক্ষেত্রে কত হচ্ছে। বলছে বি বিন্দুতে এটা হচ্ছে, আমরা যে সরলরেখায় যেটা পড়েছিলাম নিউটনের চ্যাপ্টারে, সরলরেখায় গতি v স্কয়ার সমান u স্কয়ার প্লাস 2as, এই সমীকরণ অনুযায়ী কি লিখতে পারি? এটা তো সরলরেখা নামছে, শুরুতে বেগ কত? 0, ত্বরণটা কত? অভিকর্ষজ ত্বরণ g, আর অতিক্রান্ত পথ a থেকে b তে নেমেছে x, বসিয়ে দিয়েছি s এর পরিবর্তে x। তাহলে আর বেগটা কত? v1 ধরেছি, তাহলে গতিশক্তি কত হবে? এখানে v1 স্কয়ারের মান কত? 2gx। তাহলে গতিশক্তি কত? হাফ m v1 স্কয়ার, মান বসিয়ে দিয়েছি mgx। স্থিতিশক্তি তাহলে কত হবে? এখন যখন ও বি বিন্দু ক্রস করেছে তখন মাটি থেকে উচ্চতা কত? এইটুকু x, এ থেকে b টা হচ্ছে x, পুরোটা হচ্ছে h, তাহলে b আর c এর দূরত্বের গ্যাপ হচ্ছে h-x। তাহলে mg ইনটু h-x হচ্ছে মাটি থেকে উচ্চতা, বেরিয়ে গেল স্থিতিশক্তি। তাহলে মোট যান্ত্রিক শক্তি কত পাবো? গতি আর স্থিতিশক্তি যোগ করে দিচ্ছি, সাধারণ সরল করে বেরিয়ে গেল mgh। বড় চমৎকার বিষয়। এতে মোট যান্ত্রিক শক্তি যা, বিতে মোট যান্ত্রিক শক্তি তাই, যদিও এ এর গতিশক্তি আর স্থিতিশক্তি বি এর সঙ্গে কোনোভাবে ম্যাচ করছে। এবার মাটিতে পড়ার ঠিক পূর্ব মুহূর্তে সি বিন্দুতে ঘটনাটা কি ঘটেছে? ঠিক পূর্ব মুহূর্তে মানে মাটিতেই প্রায় চলে এসেছে। তাহলে স্থিতিশক্তি কত? মাটি থেকে উচ্চতা 0 ধরে নিয়ে স্থিতিশক্তি হচ্ছে 0।
আর গতিশক্তি কি করে বার করব? v2 স্কয়ার সমান উপরের নিয়ম অনুযায়ী একই বলবো, শুধু কতটা পদ নেমেছে এ থেকে b এই c তে, মানে এটা x এর জায়গায় কত ব্যবহার করলাম, উপরের ক্ষেত্রে x লিখেছিলাম, এখানে h লিখেছি, তার মানে গতিশক্তি কত হচ্ছে হাফ এম v2 স্কয়ার। v2 স্কয়ারের মান বসিয়ে দিলাম, আর স্থিতিশক্তিটা কত উপরে বলে দিয়েছি 0, তাহলে মোট যান্ত্রিক শক্তি কত হলো আবারও mgh। তিনটে বিন্দু দিয়ে অবশ্যই করতে হবে, মোট 3 নাম্বার থাকে, যেমন লিখেছি সেভাবে লিখতে হবে অথবা বই থেকে করতে পারো, কিন্তু তিনটে বিন্দু দিয়ে বলতে হবে। এই চ্যাপ্টারের বক্তব্য শেষ, কয়েকটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করা হচ্ছে। যেমন প্রথম প্রশ্ন হচ্ছে প্রমাণ করো p সমান √2me, যেখানে p টাকে কি বলে রৈখিক ভরবেগ বা শুধু ভরবেগ বলি আমরা, m টাকে কি বলে ভর, আর p টাকে বলে গতিশক্তি কাইনেটিক এনার্জি যেটা বললেন, আর স্থিতিশক্তিকে কি বলে পটেনশিয়াল এনার্জি, আর যান্ত্রিক শক্তিকে বলে কি মেকানিক্যাল এনার্জি। আচ্ছা, তাহলে p টা হলো ভরবেগ, m টা হলো ভর, p টা হলো গতিশক্তি, আর বেগটা হচ্ছে v ধরে নিয়েছি। তো এই প্রমাণ সম্পর্কটা প্রমাণ করতে হবে। আমরা জানি p সমান কি লিখে ভরবেগ সমান mv, গতিশক্তি সমান শিখেছি হাফ m v স্কয়ার। তার মানে আমি কি করলাম, এই হাফ m v স্কয়ারটাকে সাজিয়ে নিয়েছি, উপর নিচেকে m দিয়ে গুণ করে দিয়েছি, তাহলে এই m স্কয়ার v স্কয়ারের জায়গায় কত লিখতে পারবো p স্কয়ার বাই 2m। কেন? m স্কয়ার v স্কয়ার মানে কত, mv মানে p, তাহলে m স্কয়ার v স্কয়ারের মান কত হবে, m স্কয়ার v স্কয়ার মানে কত হবে p স্কয়ার, p সমান mv, নিচে 2m যেমন ছিল বর্গমূল করে দিয়েছি, কি দাঁড়ালো e সমান দাঁড়ালো, এই e সমান দাঁড়ালো আমার কি p স্কয়ার বাই 2m। এটাও প্রমাণ করতে দেয় অনেক সময়, তাহলে e সমান যদি p স্কয়ার বাই 2m হয়, কোণাকুণি গুণ করে সরল করলে বেরোবে p সমান √2m। আচ্ছা, m1 আর m2 ভরের দুটো বস্তু কণা আছে, যেখানে m1 টা বড় m2 টা ছোট, এদের ভরবেগ সমান হলে কার গতিশক্তি বেশি? তো দুজনেরই ভরবেগ p ধরে নিয়েছি, আর বেগ হচ্ছে v1 v2 ধরে নিয়েছি, m1 v1 আর m2 v2 দুটোরই মান p এর সঙ্গে সমান। প্রথম জনের গতিশক্তি কত, হাফ m1 v1 স্কয়ার, দ্বিতীয় জনের হাফ m2 v2 স্কয়ার। তাহলে গতিশক্তির তুলনা করতে হবে, e1 আর e2 এর অনুপাত করে দিয়েছি, নিচে নিচে করবে, আমার মতো পাশাপাশি না, এগুলো সব ডিভাইডেড লাইন, জায়গা কমের জন্য আমাকে করতে হচ্ছে। হাফ গুলো কেটে গেল, পরে রইল কি m1 v1 স্কয়ার বাই m2 v2 স্কয়ার। এবার আমি কি করেছি, প্রত্যেকের m1 আর m2 গুলোকে স্কয়ার করে দিয়েছি, মানে এর m1 টাকে m1 স্কয়ার করেছি, কারণ নিচে একটা m1 ভাগ আছে, এর m2 টাকে m2 স্কয়ার করে দিয়েছি, এখানে m2 এটা লিখতে আমার ভুল হয়েছে, তাহলে এটা কত করে দিয়েছি, এটাকে m2 করে দিয়েছি, দ্বিগুণ করে দিয়েছি, তাহলে এটা কত হয়ে গেল, পরে এই দুটো তো সমান, কেন m1 v1 হচ্ছে প্রথম বস্তুর বেগের ভরবেগের বর্গ, m1 v1 স্কয়ারটা, নিচে কি লেখা আছে m2 v2 স্কয়ার, মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর ভরবেগের বর্গ, যেমনটা এখানে বলা হচ্ছে, এই দুটো ভরবেগই সমান, মানে m1 v1 স্কয়ারের জায়গায় p স্কয়ার লিখতে পারি, m2 v2 স্কয়ারের জায়গায় p স্কয়ার লিখতে পারি, ওটা কেটে গেছে, পরে রইল শুধুমাত্র m2 বাই m1, ছোট ভর বাই বড় ভর, কেন ধরে নিয়েছি তো। একেবারে শুরুতে বলা আছে কোন ভরটা বড়, এই যে এই ভরটা বড় বলা আছে, তাই তাহলে কি পেলাম যে ছোট বাই বড় মানে লেস দ্যান 1, তার মানে e1 ছোট e2 বড়, অর্থাৎ যার যেটা হচ্ছে ভারী বস্তু তার গতিশক্তি কম হবে যদি দুজনের ভরবেগ সমান। ঠিক একই ধরনের উল্টো বিষয় এখানে একটা করে দেওয়া আছে, দুটো কণার গতিশক্তি সমান, ভরবেগ বেশি। আশা করি বুঝতে অসুবিধা হবে না। p সমান √2me, উপরে কোন মান করেছি, তাহলে p1 বাই p2 হবে কত, √2m1e, দুজনের ভর আলাদা ধরেছি, m1 আর m2 এর সম্পর্ক উপরের প্রশ্নটার মতই, মানে m1 টা বড় আর m2 টা ছোট, দুটোতেই e ধরেছি কারণ দুটোরই গতিশক্তি 1 বলে দিয়েছে প্রশ্ন। তাহলে এদের ভাগ করলে, অনুপাত করলে, মানে p1 বাই p2 করলে কোনটা কেটে যাবে, একই অংশটা 2e কেটে গেল, পরে রইল কত, রুটের মধ্যে m1 বাই m2, বড় ভর বাই ছোট ভর, মানে গ্রেটার দ্যান 1, অর্থাৎ কার ভরবেগ বড় হবে, p1 গ্রেটার দ্যান p2, ঠিক আছে, p1 গ্রেটার দ্যান p2 হবে। তো এখান থেকে বেরিয়ে এলো, তাহলে p1 বড়, p2 ছোট, অর্থাৎ ভারী বস্তু ভরবেগ বেশি হবে যদি এদের গতিশক্তি সমান হয়। আর একটা লাস্ট প্রশ্ন, যদি ভরবেগ 20% বাড়ে তাহলে গতিশক্তি কত পার্সেন্ট বাড়বে বা কত হারে বাড়বে? E সমান p স্কয়ার বাই 2m, তার মানে প্রথম ক্ষেত্রে গতিশক্তি ধরে নিয়েছি E1 আর দ্বিতীয় ক্ষেত্রে গতিশক্তি আছে E2, দুটোকে অনুপাত করে দিয়েছি, ভাগ করে দিয়েছি,
p2 স্কয়ার বাই 2m উপরের সমীকরণ থেকে, আর u1 এর জায়গায় লিখেছি কি p1 স্কয়ার বাই 2m। দুটোরই ভর একই, একই বস্তু তো, ভরবেগ বাড়ার আগে গতিশক্তি আর ভরবেগ বাড়ার পরে গতিশক্তি, শুধু এটুকুই, ভর তো আর চেঞ্জ হয় না। তাহলে কি কেটে গেল, উপর নিচে 2m টা কেটে গেল, পুরো রইল কি p2 স্কয়ার বাই p1 স্কয়ার, p2 বাই u1 সমান p2 স্কয়ার বাই p1 স্কয়ার, এখানে একটা স্কয়ার হবে, p2 স্কয়ার p1 সমান হচ্ছে এটা। তাহলে e2 বাই u1 এর মান কত হবে, 120 স্কয়ার বাই 100 স্কয়ার। তাহলে কত পাবো, কেন বসালাম এটা 120 স্কয়ার বাই 100 স্কয়ার, বলে যে ভরবেগ 20% বেড়েছে, ভরবেগ 20% বেড়েছে মানে যদি p1 টা আগেরটাকে 100 ধরি, তাহলে এখন বেড়ে কত হয়েছে 120, তাহলে ওই জন্য p1 এর জায়গায় 100 লিখেছি, p2 এর জায়গায় 120 লিখেছি, দুইজনের স্কয়ার আছে বলে স্কয়ার হচ্ছে। তাহলে কি হলো, 0 0 কেটে যাওয়ার পরে 12 স্কয়ার 144, 10 এর স্কয়ার 100, e2 বাই u1 এর মান পাটিগণিতের হিসেবে বসিয়েছি, দুদিক থেকে -1 করেছি। কেন, আমাদের ভাগ বার করতে হবে বৃদ্ধির হার, -1 করলে পেলাম বাঁদিকে এইটা, এবং তাকে 100% দিয়ে গুণ করেছি, ওদিকে তাহলে কত হলো 100 দিয়ে গুণ করার কারণে হয়ে গেল ওটাও 44%। অর্থাৎ যদি আমরা ভরবেগ 20% বৃদ্ধি করি, গতিশক্তি 44% বৃদ্ধি পাবে। গোটা চ্যাপ্টার পড়বে, তারপর আমরা অনুশীলনীতে হাত ধরব।